মোদি যে ৭৫তম জন্মবার্ষিকী খুব সাড়ম্বরে করলেন, সেই পরের দিনই হলো কি সুন্দর বড় উপহার পেয়ে গেলেন। উপহারটা কি? পাকিস্তান আর সৌদি আরব প্রতিরক্ষা চুক্তি করলেন। এই প্রতিরক্ষা চুক্তি মানে সৌদি আরবকে আক্রমণ করা মানে পাকিস্তানকে আক্রমণ করা, পাকিস্তানকে আক্রমণ করা মানে সৌদি আরবকে আক্রমণ করা। সুতরাং পাকিস্তানের শত্রু হচ্ছে ভারত, ভারতের শত্রু হচ্ছে চিরশত্রু হচ্ছে পাকিস্তান। সুতরাং পাকিস্তানকে যদি ভারত আক্রমণ করে, সৌদি আরব তো বসে থাকবে না। আবার সৌদি আরবকে যদি ইসরায়েল আক্রমণ করে বা ইরান আক্রমণ করে, তাহলে পাকিস্তানও বসে থাকবে না। সুতরাং এই যে প্রতিরক্ষা চুক্তি, সেটা ভারতের মাথা ব্যথার অন্যতম কারণ হয়ে গেছে। এবং ভারতীয় যে রাজনীতিবিদরা, তারা কিন্তু বলছে যে কূটনৈতিকভাবে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে মোদি সারা বিশ্বে। কোন এক বিশ্লেষক বলেছেন টকশোতে, মোদির পতন আসন্ন এবং আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা জেলে বা শেখ হাসিনার করুণ পরিণতি। আসলে এমনই বোধ একটা ঘটতে যাচ্ছে। কারণ আপনি চিন্তা করুন, যে ট্রাম্পকে সে বলতো যে আগামী সরকার ট্রাম্পের সরকার, সে আমার ঘনিষ্ঠ বন্ধু বলে জড়াজড়ি করতো। মোদির একটা স্টাইল হচ্ছে একেবারে জড়িয়ে ধরা, আলিঙ্গন করা। আমরা যেমন ঈদের দিন ঈদ মুবারক করি, ঠিক সেইভাবে জড়িয়ে ধরে। সেটা ইসরায়েলের প্রধানমন্ত্রী হোক, ফ্রান্সের প্রধানমন্ত্রী হোক, তারপর ডোনাল্ড ট্রাম্প হোক, ইভেন সৌদি ক্রাউন প্রিন্সকে পর্যন্ত সে জড়িয়ে ধরেছে। তার স্টাইল এটা, ৫৬ ইঞ্চের সিনা তো নিশ্চয়ই। কিন্তু এখন কথা হচ্ছে যে আমেরিকা তাকে যেভাবে মোদিকে চাপ দিচ্ছে, ইন্ডিয়াকে চাপ দিচ্ছে, যে ৫০% শুল্ক বসিয়ে দিয়েছে, ১ নম্বর কথা। ২ নম্বর কথা, ভারতীয়দেরকে লোহার ডান্ডা বেরি পরিয়ে দেশে ফেরত পাঠাচ্ছে। তারপরে গতকালের খবর হচ্ছে যে যারা ভারতীয় স্টুডেন্ট থাকবে, তাদের প্রতি বছর $১,০০,০০০ জমা দিতে হবে, না তো দেশ। এবং H1B1 ভিসা, যেটা আমরা ট্যুরিস্ট ভিসাতে আমেরিকা যাই, সেই ভিসাটা পর্যন্ত ভারতীয়দের দেওয়া হচ্ছে না এখন। অর্থাৎ বিভিন্নভাবে ভারতকে এই ট্রাম্প কোণঠাসা করে আসছে। এবং এই পর্যায়ে এবং ভারতেও মণিপুরে তো প্রচণ্ড আন্দোলন শুরু হয়েছে। তারপরে আপনার তার যে গুজরাট, বিহার, সেখানে প্রচণ্ড আন্দোলন চলছে। এবং সবচেয়ে বড়, মোদি যে ৭৫তম জন্মবার্ষিকী খুব সাড়ম্বরে করলেন, সেই পরের দিনই হলো কি সুন্দর বড় উপহার পেয়ে গেলেন। উপহারটা কি? পাকিস্তান আর সৌদি আরব প্রতিরক্ষা চুক্তি করলেন। এই প্রতিরক্ষা চুক্তি মানে সৌদি আরবকে আক্রমণ করা মানে পাকিস্তানকে আক্রমণ করা, পাকিস্তানকে আক্রমণ করা মানে সৌদি আরবকে আক্রমণ করা। সুতরাং পাকিস্তানের শত্রু হচ্ছে ভারত, ভারতের শত্রু হচ্ছে চিরশত্রু হচ্ছে পাকিস্তান। সুতরাং পাকিস্তানকে যদি ভারত আক্রমণ করে, সৌদি আরব তো বসে থাকবে না। আবার সৌদি আরবকে যদি ইসরায়েল আক্রমণ করে বা ইরান আক্রমণ করে, তাহলে পাকিস্তানও বসে থাকবে না। সুতরাং এই যে প্রতিরক্ষা চুক্তি, সেটা ভারতের মাথা ব্যথার অন্যতম কারণ হয়ে গেছে। এবং ভারতীয় যে রাজনীতিবিদরা, তারা কিন্তু বলছে যে কূটনৈতিকভাবে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে মোদি সারা বিশ্বে। এই যে অপারেশন সিঁদুর চালালো, তারপরে পাকিস্তান ৬টি যুদ্ধ বিমান তাদের ভূপাতিত করলো, এটা তো সারা বিশ্ব জেনে গেছে যে পাকিস্তান একটি গরিব, অর্থনৈতিকভাবে খুবই খারাপ অবস্থা পাকিস্তানের। কিন্তু পাকিস্তানের প্রতিরক্ষা যে ব্যবস্থা, যে তাদের যে বিমান বাহিনী, তাদের যে সেনাবাহিনী অত্যন্ত শক্তিশালী। এবং আপনি চিন্তা করেন যে মোদির কত বড় ধাক্কা খেয়েছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের যে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনিরকে দাওয়াত দিয়ে একসঙ্গে বসে তারা ডিনার করেছে, প্রচুর কথাবার্তা হয়েছে। এবং পাকিস্তান ডোনাল্ড ট্রাম্পের নোবেল পুরস্কারের জন্য সে তদবির করেছে। সুতরাং পাকিস্তানের সঙ্গে আমেরিকার বন্ধুত্ব, চীনের তো বহু বছরের বন্ধুত্ব, তুরস্কের সাথে বন্ধুত্ব, আজারবাইজানের সঙ্গে বন্ধুত্ব, সৌদি আরবের সঙ্গে নতুন করে তাদের ডিফেন্স প্যাক্ট হয়ে গেল। সুতরাং মোদির ধাক্কা বারবার আসছে, মোদির দিন প্রায় শেষ হয়ে আসছে। আমার মনে হয় যে আর শ্রীলঙ্কার পরে বাংলাদেশের পরে হলো নেপাল, এখন তারপরে কোন দেশ আক্রান্ত হবে ইসরায়েলের কাছে। জামাতের এক সমাবেশে জানানো হয়েছে ৭০% জনগণ পেয়ার পদ্ধতি সমর্থন করে, কিন্তু আরেকটা জরিপে আসছে ৫৬% মানুষ পেয়ার সিস্টেম জানে না। বিষয়টা পুরো সাংঘর্ষিক। আমি একটু আগে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটু জিনিসটা বলে নেই যে এই যে ডাকসু আর জাকসু নির্বাচন হলো, এই নির্বাচনের ফলে কিন্তু পুরা যে বাংলাদেশের রাজনীতির কাঠামোটা একটা পরিবর্তন এসে গেছে। যেই শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় বা তথাকথিত প্রগতিশীল বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর যেটাকে বলা হয়, সেখানে ধারে কাছে যেতে পারতো না। সেখানে তারা একেবারে
ল্যান্ডস্লাইড ভিক্টরিতে জিতে গেছে, এবং সামনে আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচন, চিটাং বিশ্ববিদ্যালয় নির্বাচন, এগুলি তো মনে বিশাল ব্যবধানে তারা জয়লাভ করবে। সুতরাং জামাত শিবিরে এখন জয় জয়কার সারা দেশে। এখন 70% মানুষ একটা জরিপ এসেছে যে পিআর পদ্ধতি বাংলাদেশে একেবারে নতুন একটা পদ্ধতির ব্যাপারে আমরা আলোচনা করছি, জামাত আলোচনা করছে, হেফাজত আলোচনা করছে, তারপরে এনসিপি আলোচনা করছে, অনেকেই আলোচনা চাচ্ছে, ইভেন খেলাফত মজলিস চাচ্ছে, গণ অধিকার পরিষদ চাচ্ছে। এখন কথা হচ্ছে যে একজন রাজনীতিবিদ তো বলেই বসলো, এনসিপি কি খায় না মাথায় দেয় নাকি, পিআর পদ্ধতি নাকি এনসিপি মাথায় দেয় না খায় নাকি। আসলে পিআর তো অনেক ভালো দিক আছে, পিআরের খারাপ দিকও আছে। তো মানুষকে একটু বোঝাতে হবে যে পিআর পদ্ধতিটা কি। এটা ব্যাপকভাবে যারা চাচ্ছেন পিআর পদ্ধতি, তাদের মানুষকে বোঝাতে হবে। গ্রামের মানুষ তো পিআর পদ্ধতি বোঝে না। অনেকে আমার কাছে জানতে চায় যে পিআর পদ্ধতিটা কি, আমি খুলে বলি। তো এর ভালো দিকটাই বেশি। একটা ফ্যাসিস্ট আর তৈরি হতে পারবে না এই পিআর পদ্ধতি নির্বাচন হলে। একটি দল 51% ভোট পেল, আরেকটা দল 49% ভোট পেল। এই 49%-এর কি কোনো মূল্যই থাকবে না? নিশ্চয়ই তাদের একটা মূল্য থাকতে হবে। সেটাকে বলে আনুপাতিক হারে যে নির্বাচনটা হবে, প্রতিনিধি হবে তাদের। সুতরাং এখানে ফ্যাসিস্ট তৈরি হওয়ার রাস্তা বন্ধ থাকবে। প্লাস সাথে সাথে এই যে টাকার খেলা, নির্বাচন মানে হচ্ছে কোটি কোটি শত শত কোটি টাকার খেলা, সেটা বন্ধ হয়ে যাবে। কারণ কে যে জিতবে সেটা তো সে নিজেও জানে না, যে ভোট দিচ্ছে সেও জানে না। এটা পিআর পদ্ধতিটি এমন। এই জিনিসটাকে আরো খোলামেলাভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমের হোক, সাংবাদিক সম্মেলন করে হোক, বা যে কোনোভাবে বিভিন্ন মিডিয়া খাটিয়ে হোক, এই জামাত ইসলাম বা অন্যান্য যারা যেসব দল পিআর পদ্ধতি চাচ্ছে তাদেরকে জনগণের মাঝে খুলে বলতে হবে। তাইলে জিনিসটা তারা বুঝতে পারবে যে পিআর পদ্ধতির ভালো সাইডটা কি। এবং আমি আগেই বললাম এর খারাপ দিকটাও আছে, যে কাকে ভোট দিলাম সে তো জিতলো না, আরেকজন জিতলো। এটার যদি এমন হয়, এমনও তো আমরা দেখেছি রংপুরের একজন লোক, তাকে বসানো হয়ে, তাকে নমিনেশন দেওয়া হয়েছে ঢাকাতে। তো সে তো ঢাকার প্রতিনিধিত্ব করে না, সে রংপুরের, কিন্তু ঢাকার সেই মার্কা দেখে সিল দিয়ে সে রংপুরের লোকটা ঢাকাতে নির্বাচিত হয়ে গেছে। এরকম তো হওয়ার কথা ছিল না। সুতরাং এরকম ঘটেছে, পিআর পদ্ধতি এরকম ঘটবে। সুতরাং এটা নিয়ে আশ্চর্য, পৃথিবীর 90টা দেশে পিআর পদ্ধতি আছে। আমি আবারও বলছি এর খারাপ দিকও অনেক আছে, খারাপ দিকটাও তো বের করতে হবে, এবং কিভাবে করলে এটাকে সহজে মানুষের কাছে বোঝানো যায়। এবং অনেকে বলছে শুধু আপার যে কক্ষ, যেটা উপরের কক্ষ, যেটা এখন তো দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হতে যাচ্ছে, যেটা আপার হাউসে, সেটা এবং ব্যারিস্টার ফুয়াদও বলছে যে আপার হাউসে পিআর পদ্ধতি চালু করা হোক। কিন্তু এখন এটা নিয়ে নেগোসিয়েশন চলবে। আমি মনে করি এটা গণভোটে দিয়ে দিলে সবচেয়ে ভালো হয়, গণভোট। এবং আরেকটা দল বলেছে যে যেদিন সাধারণ নির্বাচন হবে সেদিন এসব ব্যাপারে গণভোটও হবে। তো গণভোটের রায় তো আগে পাওয়ার পর সেটা আপনি যে এটা হচ্ছে জুলাই সনদ কি হবে, কারণ জুলাই সনদ বাস্তবায়িত হওয়া মানে এটি একটা সংবিধান, এটার আলোকিত নির্বাচন হবে। আর আমিও একমত যে গণপরিষদ নির্বাচনটা আগে হবে, তারা সংবিধান তৈরি করবে, সংবিধান তৈরি করে সেই অনুযায়ী, কারণ ওই বস্তা পচা আমাদের দেশনেত্রী খালেদা যে বলেছিলেন, এখনো আমার মনে আছে, আমি তো ওনার সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে থাকতাম। তো এই আগের 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে চেয়েছিলেন উনি। সুতরাং আমি তার একজন ভক্ত হিসেবে আমি মনে করি 72-এর সংবিধানকে এখন আর কাজে লাগবে না, এটাকে কাটা ছেঁড়া করে, এটা ক্ষত বিক্ষত করে দেওয়া হয়েছে, এটাকে ছুঁড়ে ফেলে দিতে হবে। নতুন সংবিধান, নেপালে দেখুন, নেপালে যে জেনজির যে আন্দোলনটা হলো, তারাও কিন্তু অন্যতম দাবি হচ্ছে এখন যে আগের সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও, নতুন সংবিধান তৈরি করো। নতুন সংবিধান তৈরি করতে হবে, সেই আলোকে বাংলাদেশ চলবে, বাংলাদেশের জনগণ চলবে, বাংলাদেশের রাষ্ট্রটা চলবে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জেস, সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে
প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।